হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো জেন আয়ার নিয়ে। জেন আয়ার একটি নোভেল লিখেছেন শার্লট ব্রন্টি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি জেন আয়ার, শার্লট ব্রন্টি। যদিও শার্লট ব্রন্টি এটি প্রথমে তার নিজের নামে পাবলিশ করেননি। শার্লট ব্রন্টি এটি একটি মেইল সিউডোনিম নিয়েছিলেন, অর্থাৎ একটি পুরুষ ছদ্মনাম ধারণ করে প্রথম এই জেন আয়ারটি নোভেলটি পাবলিশ করেন। পরবর্তীকালে যদিও শার্লট ব্রন্টি তার নিজের নামেও লেখালেখি করেন এবং উনি জনপ্রিয় হয়ে ওঠেন মানুষের কাছে। সো আমরা আজকে জেন আয়ারের কি ফ্যাক্টস এবং তার বিভিন্ন ইনফরমেশন বা মেইন আইডিয়াস এবং ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জানবো। সো তার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো জেন আয়ার, তার কি ফ্যাক্টস আমরা জানছি এবং এই কি ফ্যাক্টস এই বিষয়গুলো আমরা কালেক্ট করেছি বা আমরা যেখান থেকে পড়ছি সেটা হচ্ছে sparknotes.com। আমরা সবাই জানি যে sparknotes.com ইংলিশ লিটারেচারের জন্য খুবই সিগনিফিক্যান্ট, সাপোর্টিভ, ইউজফুল এবং ইম্পর্টেন্ট একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা অনেক ইনফরমেশন নিয়ে থাকি এবং পাই। সো আমি জাস্ট সেই স্পার্ক নোটস থেকেই এটা পড়ছি এবং পড়ে এটার আমি বাংলায় এটাকে কিছুটা লেজিবল করার চেষ্টা করছি, অর্থাৎ কিছুটা সহজবোধ্য করার চেষ্টা করছি। সো আশা করছি সবার জন্য এটা সাপোর্টিভ হবে, যারা যারা জেন আয়ার যাদের পাঠ্য রয়েছে তাদের জন্য বিশেষ করে। সো মেইন আইডিয়াস, কি ফ্যাক্টস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুল টাইটেল জেন আয়ার। জেন আয়ার আসলে আমাদের এই নোভেলের প্রোটাগনিস্ট, অর্থাৎ এই নোভেলের ভেতরে যে মূল গল্পটি রয়েছে সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে জেন আয়ার। সো নোভেলের প্রধান চরিত্র জেন আয়ার এবং অথর হচ্ছে শার্লট ব্রন্টি, অরিজিনালি পাবলিশড আন্ডার দ্য মেইল সিউডোনিম কিউরার বেল। তো প্রথমে উনি এটা কিউরার বেল নামে পাবলিশ করেন। আসলে সেই সময় মেয়েদের বা ফিমেল অথরদের জায়গা খুব কম ছিল। তারা লেখালেখি করলে তাদেরকে নিয়ে অনেক করা হতো, ক্রিটিসিজম হতো। তো যে কারণে ওনারা পুরুষ ছদ্মনাম ধারণ করে লেখালেখি করতেন। সো যেমন সাইলাস মার্নার যে লিখেছেন জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট কিন্তু একটি পুরুষ নাম, কিন্তু আসলে জর্জ ইলিয়ট কিন্তু একজন ফিমেল রাইটার, অর্থাৎ জর্জ ইলিয়ট একটি পুরুষ ছদ্মনাম। হ্যাঁ, এটি লিখেছেন একজন ফিমেল রাইটার যার নাম হচ্ছে মেরি অ্যানা ইভান্স। আমার যতদূর মনে পড়ে তার নাম হচ্ছে এরকম। তো জর্জ ইলিয়ট নাম শুনলেই সবাই পুরুষ নাম মনে করে, কিন্তু আসলে জর্জ ইলিয়ট যে ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে মেরি অ্যানা ইভান্স, যিনি নিজে একজন ফিমেল রাইটার। সো এরকম শার্লট ব্রন্টিও একজন ফিমেল রাইটার, কিন্তু উনি পুরুষ ছদ্মনাম ধারণ করে লেখালেখি করতেন। সো টাইপ অফ ওয়ার্ক, নোভেল এবং জানরা, এটার কোন প্রকৃতির নোভেল? এ হাইব্রিড অফ 3 জানরাস, 3 ধরনের জানরা মিলে এই নোভেলটি লেখা হয়েছে। একটি হচ্ছে গথিক, একটি হচ্ছে রোম্যান্স এবং অন্যটি হচ্ছে বিল্ডাংস রোমান। সো গথিক নোভেল আমরা জানি কিছুটা ভৌতিক হতে পারে, কিছুটা মিস্ট্রিয়াস হতে পারে, সুপার ন্যাচারাল, হ্যাঁ, একটু ভয়ঙ্কর রহস্য আছে, হ্যাঁ, একটু অতি প্রাকৃতিক কোনো বিষয় সেখানে থাকতে পারে, এটা হচ্ছে ভৌতিক। আর দ্য রোমান্স নোভেল সম্পর্কে আমরা সবাই জানি, লাভ অ্যান্ড প্যাশন অ্যান্ড নোশন অফ লাভার্স ডেস্টিন ফর ইচ আদার। অ্যান্ড দ্য বিল্ডাংস রোমান, এই ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে নতুন। বিল্ডাংস রোমান এটা হচ্ছে কোনো একজন ব্যক্তির ফরমেটিভ ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে একজন ব্যক্তির কথা বলে যাচ্ছে। যেমন এখানে আমরা ব্র্যাকেটে দেখছি, narrates the story of a character's internal development as he or she undergoes a succession of encounters with the external world. হ্যাঁ, সো একজন ব্যক্তির মানে হৃদয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরছে। এটাকে বিল্ডাংস রোমান একটি টাইপ ধরা হয়। এবং এই 3 ধরনের, গথিক, রোমান্স এবং বিল্ডাংস রোমান, 3 ধরনের টাইপ মিলে হচ্ছে আমাদের জেন আয়ারের গল্পটি, অর্থাৎ জেন আয়ার নোভেলের প্রকৃতি হচ্ছে 3 ধরনের প্রকৃতি মিলে, অর্থাৎ হাইব্রিড একটি প্রকৃতি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লন্ডন 1847 সালে এটি পাবলিশ হয় এবং পাবলিশার ছিল স্মিথ এল্ডার অ্যান্ড কর্নহিল। ন্যারেটর জেন আয়ার নিজে, অর্থাৎ জেন আয়ার যে গল্পের প্রোটাগনিস্ট সেই হচ্ছে আমাদের ন্যারেটর।
ক্লাইম্যাক্স কোথায় ক্লাইম্যাক্স হয়েছে সেটা আমাদের জানতে হবে, কারণ প্রত্যেকটি লিটারারি ওয়ার্কের, বিশেষ করে গল্প, উপন্যাস এবং নাটকের একটি ক্লাইম্যাক্স থাকে এবং সেটির ডাউনফল হয় এবং অ্যান্টি ক্লাইম্যাক্স হয়। তারপর যখন সেটি সলিউশন হয় তখন সেই গল্পটির শেষ হয়। সো ক্লাইম্যাক্স একটি চূড়ান্ত অবস্থা। আমরা দেখি যে ক্লাইম্যাক্সটা কোথায় হয়েছিল জেন আয়ারে। দ্য নোভেলস ক্লাইম্যাক্স কামস আফটার জেন রিসিভস হার সেকেন্ড ম্যারেজ প্রপোজাল অফ দ্য নোভেল, this time from Saint John Rivers, who asked Jane to accompany him to India as his wife and fellow missionary. Jane considers the proposal, even though she knows that marrying Saint John would mean the death of her emotional life. She is on the verge of accepting when she hears Rochester's voice supernaturally calling her name from across the heath and knows that she must return to him. She can retain her dignity in doing so because she has proven to herself that she is not a slave to passion. So এখানে রোচেস্টার, মিস্টার রোচেস্টারের সম্পর্কে আমরা জানবো একটু পরেই। সো যেহেতু আমরা ক্লাইম্যাক্সে এসেছি, তার মানে এই ক্লাইম্যাক্সটা বোঝার জন্য আমাদের ক্যারেক্টারের প্রয়োজন। সো আমরা আগে ক্যারেক্টারগুলো সম্পর্কে জেনে আসি তাহলে। সো ক্যারেক্টার্স সম্পর্কে আমরা একটু জেনে আসি। জেন আয়ার, দ্য প্রোটাগনিস্ট অ্যান্ড ন্যারেটর অফ দ্য নোভেল, অ্যান্ড জেন ইজ অ্যান ইন্টেলিজেন্ট, অনেস্ট, প্লেন ফিচার্ড ইয়াং গার্ল, ফোর্স টু কন্টেন্ট উইথ অপারেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড হার্ডশিপ। তার অনেক কষ্ট করতে হয়েছে, তাকে বিভিন্নভাবে তার উপরে অত্যাচার আসে, তার উপরে অনেক চাপ আসে, অনেক ধরনের দুঃখ কষ্ট দুর্দশা নেমে আসে এবং সেই প্রোটাগনিস্টের সেগুলো প্রকাশ করার মাধ্যমেই আমাদের এই নোভেলের মেইন স্ট্রিম স্টোরিটা। Although she meets with a series of individuals who threaten her autonomy, Jane repeatedly succeeds at asserting herself and maintains her principles of justice, human dignity, and morality. She also values intellectual and emotional fulfillment. Her strong belief in gender and social equality challenges the Victorian prejudices against women and the poor. So, very, very important আমরা এখানে জেন আয়ারের ক্যারেক্টার থেকে জানতে পারলাম। জেন আয়ার নিজেই সিম্বলাইজ করে, হ্যাঁ, এবং কি সিম্বলাইজ করে, সে এই যে ভিক্টোরিয়ান সোসাইটির সেই সময়ের সেই পিরিয়ডের যারা ছিল, ভিক্টোরিয়ান সোসাইটিতে কিন্তু ফ্যামিনিস্টিক অ্যাপ্রোচ কিন্তু মানে খুবই নেগেটিভ ছিল এবং মেয়েদেরকে অনেকটা ঘরকুনো করে রাখার চেষ্টা করা হতো। আমরা টেনিসনের কবিতার মধ্যেও দেখেছি, হ্যাঁ, লর্ড আলফ্রেড টেনিসনের কবিতায়ও দেখেছি সেই সময় নারীদেরকে কিভাবে মানে কমান্ডের উপর রাখা হতো। সো এবং ভিক্টোরিয়ান কিছু প্রেজুডিস ছিল যে নারীরা স্বাধীনভাবে ঘুরলে সমস্যা, বা নারীদেরকে কাজ করতে দেয়া যাবে না, বা তাদেরকে লিটারেচারে আসা যাবে না, বিভিন্ন ধরনের মানে ক্রিটিসিজম হতো, অ্যান্টি ফ্যামিনিস্ট আইডিয়াস ছিল অনেক বেশি। তোমরা যদি গুগলে সার্চ দাও, আমার একটি রিসার্চ আর্টিকেল রয়েছে যে ভিক্টোরিয়ান ফ্যামিনিনিটি অ্যান্ড মিসোগিনি of Victorian society, femininity and misogyny of Victorian society from Islamic perspectives. আমি নারীদেরকে ভিক্টোরিয়ান সোসাইটিতে যে ছোট করে দেখা হতো সেটার উপর একটি রিসার্চ আর্টিকেল আমার পাবলিশ হয়েছিল 2015 সালে, যতদূর মনে পড়ে, বা 14 সালে। সো গুগলে সার্চ দিলেই আমার আর্টিকেলটি পাওয়া যাবে। এটা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালে পাবলিশ হয়েছিল। সো সেখানে আমরা এই ভিক্টোরিয়ান সোসাইটির অনেক কিছু সম্পর্কে সেখান থেকে চাইলে তোমরা ফার্দার জেনে নিতে পারো। সো এরপরে আমরা দেখি এডওয়ার্ড রোচেস্টার, জেনস এমপ্লয়ার অ্যান্ড দ্য মাস্টার অফ থর্নফিল্ড। সো থর্নফিল্ড একটি বাড়ি, সেখানে জেনস এমপ্লয়ার, জেন ওই বাড়িতে কাজ করে এবং আমরা দেখি রোচেস্টার ইজ এ ওয়েলদি প্যাশনেট ম্যান উইথ এ ডার্ক সিক্রেট দ্যাট প্রোভাইডস মাচ অফ দ্য নোভেল সাসপেন্স। রোচেস্টার খুব ধনী, খুব প্যাশনেট একজন মানুষ, কিন্তু তার কিছু গোপনীয়তা রয়েছে, হ্যাঁ, যেইটাই হচ্ছে ওই গোপনীয়তাটাই হলো আমাদের নোভেলের সাসপেন্স। Rochester is unconventional, ready to set aside polite manners, propriety, and consideration of social class in order to interact with Jane frankly and directly. He is rash and impetuous and has spent much of his adult life roaming about Europe in an attempt to avoid the consequences of his youthful indiscretions. His problems are partly the result of his own recklessness, but he is a sympathetic figure because he has suffered for so long as a result of his early marriage to Bertha.
সো রোচেস্টার বার্থাকে বিয়ে করেছিল, হ্যাঁ, এবং এই রোচেস্টারের বাড়িতে জেন আয়ার কাজ করে। সো রোচেস্টার খুবই ফ্র্যাঙ্কলি মানুষ, সে খারাপ লোক না, কিন্তু তার নিজের কিছু ভুলের জন্য, হ্যাঁ, এবং নিজের অস্থিরতার জন্য সে অনেক কিছু সাফার করে, সেটাই এখানে বলা হয়েছে। এবং এই রোচেস্টারের সাথেই কিন্তু জেন আয়ারের শেষে বিয়ে হয়, এবং রোচেস্টার তিনি অসুস্থ ছিলেন, কিন্তু বিয়ের কিছু 2-1 বছরের মধ্যেই উনি ওনার চোখের দৃষ্টিশক্তি ফিরে পান এবং একটি ভালো ভাবে সংসার করতে শুরু করেন। এরপরে দেখি সেন্ট জন রিভার্স, অ্যালং উইথ হিজ সিস্টার্স মেরি অ্যান্ড ডায়ানা, সেন্ট জন প্রোনাউন্সড সিনজিন, সেন্ট জনকে সিনজিন বলা হতো, প্রোনাউন্সড অ্যাজ, so serves as Jane's benefactor after she runs away from Thornfield, giving her food and shelter. So the minister of Morton, Saint John, is cold, reserved and often controlling in his interactions with others because he is entirely alienated from his feelings and devoted solely to an austere ambition. Saint John served as a foil to Edward Rochester. So এখানে সেন্ট জনস হচ্ছে সেন্ট জন রিভার্স, উনি জেন আয়ারকে একটা সময় আশ্রয় দেয় যখন সে থর্নফিল্ড থেকে, অর্থাৎ রোচেস্টারের বাড়ি থেকে কিন্তু একবার জেন আয়ার চলে আসে পালিয়ে। তো এটা কেন আসে এটা আমরা প্লট যখন পড়বো তখন বুঝতে পারবো, তার আগে আমরা বুঝতে পারবো না। সো মিসেস রিড কে দেখি। মিসেস রিড ইজ জেইনস ক্রুয়েল আন্ট। মিসেস রিড জেইনের ক্রুয়েল আন্ট, খুব নিষ্ঠুর আন্টি, জেইনের আন্টি ছিল মিসেস রিড, এবং খুবই একটু দজ্জাল প্রকৃতির মহিলা। হু রেইজেস হার অ্যাট গেটসহেড হল আনটিল জেন ইজ সেন্ট অ্যাওয়ে টু স্কুল অ্যাট এজ 10। হ্যাঁ, কিন্তু তিনি এই জেনকে প্রথম লালন পালন করেছেন। লেটার ইন হার লাইফ জেন অ্যাটেম্পটস রিকনসিলিয়েশন উইথ হার আন্ট, বাট দ্য ওল্ড উইম্যান কন্টিনিউস টু রিসেন্ট হার বিকজ হার হাজব্যান্ড হ্যাড অলওয়েজ লাভড জেন মোর দ্যান হিজ ওন চিলড্রেন। সো তার আঙ্কেল জেনকে পছন্দ করতো, জেনের আঙ্কেল, এই কারণে মিসেস রিড বিষয়গুলো পছন্দ করতো না। বেসিলি হচ্ছে দ্য মেইড অ্যাট গেটসহেড। বেসি ইজ দ্য অনলি ফিগার ইন জেনস চাইল্ডহুড হু রেগুলারলি ট্রিটস হার কাইন্ডলি। এই বেসির সাথেই জেনের ছোটবেলা কেটেছে এবং জেনকে খুব ভালো চোখে দেখে। টেলিং হার স্টোরিজ অ্যান্ড সিঙ্গিং সংস। মিস্টার লয়েড ইজ দ্য রিডস অ্যাপোথিকারি who suggests that Jane be sent away to school. Always kind to Jane, Mr. Lloyd writes a letter to Miss Temple confirming Jane's history about her childhood and clearing Jane of Mrs. Reed's charge and she's a liar. So, মিস্টার লয়েড উনি জেনের প্রতি আরেকজন দয়ালু ব্যক্তি ছিলেন, যিনি জেনকে স্কুলে পাঠানোর জন্য উনি কাজ করেছিলেন, এবং মিস টেম্পল নামের একজনকে উনি কনফার্মেশন দিয়েছিলেন যে মিসেস রিড অর্থাৎ জেনের আন্টি যে জেন সম্পর্কে বলেছিল যে জেন খুব মিথ্যা বলে, এই মিস্টার লয়েড কিন্তু মিস টেম্পলকে বলেছিলেন যে না, জেন যে মিথ্যা বলে এটা আসলে সত্যি নয়। জর্জিয়ানা রিড ইজ জেনস কাজিন অ্যান্ড ওয়ান অফ মিসেস রিডস 2 daughters. দ্য বিউটিফুল জর্জিয়ানা ট্রিটস জেন ক্রুয়েলি। সো জর্জিয়ানা হচ্ছে জেনের কাজিন, দেখতে সুন্দর, কিন্তু সে জেনের সাথে খুব বাজে ব্যবহার করে। এলিজা রিড হচ্ছে জেনের আরেকজন কাজিন, along with her sister Georgiana. So এখানে যেটা বলেছে, not as beautiful as her sister Eliza devotes herself somewhat self-righteously to the church and eventually goes to a convent in France where she becomes the mother superior. So Eliza Reed আবার ততটা সুন্দর ছিল না, সো সে পরবর্তীকালে একটু ধর্মীয় কাজে মনোযোগ দেয়। জন রিড ইজ জেনস কাজিন, মিসেস রিডস সান, অর্থাৎ এলিজা এবং এই জর্জিয়ানার ভাই হচ্ছে জন। John treats Jane with appalling cruelty during their childhood and later falls into a life of drinking and gambling. জন ও জেনের সাথে খুব বাজে ব্যবহার করত, জেনকে অনেক অত্যাচার করত, দেখেছে তার সাথে মানে শৈশবকাল থেকেই জেনের প্রতি চরম নিষ্ঠুর ছিল, এবং পরবর্তীকালে কিন্তু এই জন বড় হয়ে মানে মদ্যপান এবং জুয়া খেলার মাধ্যমে সে নিজেকে নষ্ট করে, এবং জন কমিটস সুইসাইড মিডওয়ে through the novel when his mother ceases to pay his debts for him. So John কিন্তু মারা যায়, নিজেই মারা যায়, এবং আমাদের নোভেলের ঠিক মাঝ
যে সময়টা মধ্যবর্তী সময়ে মারা যায় আর কি। হেলেন বার্নস ইজ জেনস ক্লোজ ফ্রেন্ড অ্যাট দ্য লউড স্কুল। হেলেন বার্নস জেনের একজন ফ্রেন্ড। শি এন্ডিউরস হার মিজারেবল লাইফ দেয়ার উইথ এ প্যাসিভ ডিগনিটি দ্যাট জেন ক্যানট আন্ডারস্ট্যান্ড। হেলেন ডাইস অফ কনজাম্পশন ইন জেন আর্মস। মিস্টার ব্রোকেলহার্স্ট, দ্য ক্রুয়েল হাইপোক্রিটিক্যাল মাস্টার অফ দ্য লউড স্কুল। থাকে না অনেক স্কুলে একজন দজ্জাল টিচার, কখনো মহিলা থাকে কখনো পুরুষ থাকে। সো এখানে সেটা বলেছে যে মিস্টার ব্রোকেলহার্স্ট সেই লউড স্কুলের একজন কড়া এবং খুব বলতে গেলে একটু বেশি পরিমাণ নিষ্ঠুর একজন শিক্ষক। মিস্টার ব্রোকেলহার্স্ট preaches a doctrine of privation while stealing from the school to support his luxurious lifestyle. After a TPS epidemic shifts loud, Brocklehurst's shifty and dishonest practices are brought to light and he is publicly discredited. So পরবর্তীকালে ব্রোকেলহার্স্টের বিভিন্ন দুর্নীতি প্রকাশ পায় এবং সে পাবলিকলি অপমানিত হয়। মারিয়া টেম্পল ইজ এ কাইন্ড টিচার অ্যাট লাউড স্কুল। সো স্কুলে মারিয়া টেম্পল, ওই যে মিস টেম্পল যে একটু আগে আমরা দেখেছিলাম, মিস টেম্পলের কাছে মিস্টার লাউড কনফার্ম করেছিল। সো মিস টেম্পল আবার ভালো, তিনি জেন এবং ওই জেনের ফ্রেন্ড যে হেলেন তাদের দুজনকেই খুব পছন্দ করতো। অ্যালং উইথ বেসিলি শি সার্ভস অ্যাজ ওয়ান অফ জেনস ফার্স্ট পজিটিভ ফিমেল রোল মডেলস। সো যে একটু আগে আমরা বেসিলির কথা শুনেছিলাম, দ্য মেড অ্যাট গেটসেড, বেসি ইজ অনলি ফিগার ইন জেনস চাইল্ডহুড হু রেগুলারলি ট্রিটস হার কাইন্ডলি। বেসিলিও খুব ভালো একজন ব্যক্তি ছিলেন এবং সেরকম মারিয়া টেম্পল একজন ভালো মহিলা এবং ইনাদের দুজনকেই জেন আদর্শ হিসেবে মানে তার জীবনের। মিস স্ক্যাচার্ড, জেনস সাওয়ার অ্যান্ড ভিশাস টিচার অ্যান্ড লাউড। সো লাউডের আরেকজন টিচার হচ্ছে মিস স্ক্যাচার্ড। উনি খুব বেশি মানে ভালো ছিলেন না, একটু বিশেষ করে হেলেনের প্রতি উনি ক্রুয়েল আচরণ করতেন অনেক সময় দেখা গিয়েছে। অ্যালিস ফেয়ারফ্যাক্স ইজ দ্য হাউসকিপার অ্যাট থর্নফিল্ড Hall. She is the first to tell Jane that the mysterious laughter often heard echoing through the halls is, in fact, the laughter of Grace Poole, a lie that Rochester himself often repeats. So Thornfield হচ্ছে রোচেস্টারের বাড়ি, আমরা একটু আগে জেনে এসেছিলাম। থর্নফিল্ড হল আমাদের গল্পের যে হিরো বলতে গেলে বা আমাদের যে মানে জেন আয়ারের এগেইনস্টে যে পুরুষ চরিত্র সেটি হচ্ছে এডওয়ার্ড রোচেস্টার। সো রোচেস্টারের বাড়িতে মাঝে মাঝে একটা চিৎকার শোনা যেত। সেই চিৎকারটা আসলে কিসের চিৎকার, একটা অদ্ভুত চিৎকার, সেটাই এখানে মূলত মানে বলা হয়েছে যে এলিস ফেয়ারফ্যাক্স, সে আবার ওই থর্নফিল্ডের হাউসকিপার, সেই প্রথম জেনকে সেই চিৎকারের বিষয়ে বলে। বার্থা ম্যাসন হচ্ছে রোচেস্টারের ক্ল্যান্ডেস্টাইন ওয়াইফ। রোচেস্টারের ক্ল্যান্ডেস্টাইন মানে secret. Bertha Mason is a formerly beautiful and wealthy Creole woman who has become insane, violent and bestial. So Bertha Mason উনি সুন্দরী কিন্তু পরবর্তীকালে উনি মেন্টালি ইল হয়ে পড়েন এবং সে ছিল এডওয়ার্ডের ওয়াইফ। She lives locked in a secret room on the third story of Thornfield and is guarded by Grace Poole, whose occasional bouts of inebriation sometimes enable Bertha to escape. Bertha eventually burns down Thornfield, plunging to her death in the flames. So এই বার্থা তাকে আটকে রাখা হতো থর্নফিল্ডের এক জায়গায় এবং তাকে গার্ড দিত গ্রেস পুল হচ্ছে ওই তার বার্থার যে রুম সেই রুমের সামনে গার্ড দেওয়ার জন্য তাকে রাখা হয়েছিল এবং বার্থা পরবর্তীকালে একসময় থর্নফিল্ডে আগুন ধরিয়ে দেয় এবং নিজেই মারা যায়। গ্রেস পুল ইজ বার্থা Mason's keeper at Thornfield, whose drunken carelessness frequently allows Bertha to escape. So Graceful মাঝে মাঝে মদ্যপান করতো এবং মদ্যপ হয়ে থাকাকালীন বার্থা মাঝে মাঝে পালিয়ে যেত। হ্যাঁ, এবং জেন যখন ফার্স্ট থর্নফিল্ডে যায়, মিসেস ফেয়ারফ্যাক্স অ্যাট্রিবিউটস টু গ্রেস অল এভিডেন্স টু বার্থাস মিসডিডস। সো জেন তখন জানতে পারে যে এই যে গ্রেস পুলের এই কেয়ারলেসনেসের কারণে বার্থা মাঝে মাঝে রুম থেকে পালিয়ে আসে। সো সেই বিষয়টা বলেছে অ্যাডেলে ভ্যারেন্স, জেনস পিউপিল অ্যাট থর্নফিল্ড। অ্যাডেলে ভ্যারেন্স জেনস পিউপিল, জেনের স্টুডেন্ট, থর্নফিল্ডে জেন পড়াতো। অ্যাডেলে ভ্যারেন্স ইজ এ লাইভলি থ্রু সামহাট spoiled child from France. Rochester brought her to Thornfield after her mother Celine abandoned her. Although Celine was once Rochester's mistress, he does not believe himself to be Adele's father.
সো এখানে যেটা বলেছি, অ্যাডেলে ভ্যারেন্সকে ফ্রান্স থেকে নিয়ে আসছিল এডওয়ার্ড রোচেস্টার, থর্নফিল্ডে রাখতো, এবং তার মায়ের নাম সিলিন, যে ছিল রোচেস্টারের একজন মিস্ট্রেস, রোচেস্টারের বাড়িতে থাকতো। সো কিন্তু অ্যাডেলেকে রোচেস্টার সন্তান হিসেবে স্বীকৃতি দিতে চায় না বা বিশ্বাস করে না, এবং এই সেলিন মারা গিয়েছে, অর্থাৎ এই অ্যাডেলের মা, কিন্তু রোচেস্টার এখনো বিশ্বাস করে না যে অ্যাডেলে মানে তার রোচেস্টারের সন্তান। হ্যাঁ, তার মানে রোচেস্টারের হয়তো একটা ধারণা ছিল যে সিলিন হয়তো অন্য কারোর সাথেও একটা রিলেশন হয়ে থাকলেও থাকতে পারে, আহ, অথবা যে কোনো কারণেই। আমরা পরবর্তীতে দেখব আমাদের মূল ঘটনায় যে রোচেস্টার সে বিশ্বাস করে না যে অ্যাডেলে তার সন্তান, সোজা কথা। সিলিন ভ্যারেন্স ইজ এ ফ্রেঞ্চ অপেরা ড্যান্সার। এই যে সিলিন ভ্যারেন্স হচ্ছে অ্যাডেলে ভ্যারেন্সের মা, ফ্রেঞ্চ অপেরা ড্যান্সার ছিল, উইথ হোম রোচেস্টার ওয়ান্স হ্যাড অ্যান অ্যাফেয়ার। রোচেস্টারের সাথে সম্পর্ক ছিল তার। অলদো রোচেস্টার ডাজ নট বিলিভ সিলিনস ক্লেইমস দ্যাট হি ফাদার্ড হার ডটার অ্যাডিলি। আমি একটু আগে যেটা বলেছি সেটা এখানে বলেছে যে সিলিন তো মারা গিয়েছে, কিন্তু সিলিনের যে সন্তান অ্যাডেলে ভ্যারেন্স থর্নফিল্ডেই থাকে, রোচেস্টারদের সাথেই থাকে, যাকে আমাদের গল্পের প্রোটাগনিস্ট জেন আয়ার আবার তাকে পড়াশোনা করায়। কিন্তু রোচেস্টার স্বীকার করে না যে অ্যাডেলে সিলিন এবং রোচেস্টারের সন্তান। হ্যাঁ, যাই হোক, এবং রোচেস্টার হ্যাড ব্রোকেন অফ হিজ রিলেশনশিপ উইথ সিলিন আফটার লার্নিং দ্যাট সিলিন ওয়াজ আনফেইথফুল টু হিম অ্যান্ড ইন্টারেস্টেড অনলি ইন হিজ মানি। সো রোচেস্টারের মানে কোনো একটা ঘটনা রোচেস্টার চোখে পড়েছিল যে সিলিন আনফেইথফুল, মানে বিশ্বাস করার মতো নয়। সোফি ইজ অ্যাডেলেস ফ্রেঞ্চ নার্স অ্যাট থর্নফিল্ড। ওই অ্যাডেলেকে দেখাশোনা করে সোফি। রিচার্ড ম্যাসন ইজ বার্থাস ব্রাদার। সেই যে বার্থা, তার ভাই হচ্ছে রিচার্ড ম্যাসন। এবং ডিউরিং এ ভিজিট টু থর্নফিল্ড হি ইজ ইনজিউর্ড বাই হিজ ম্যাড সিস্টার। তার এই পাগলি বোনের বার্থার মাধ্যমে এই রিচার্ড ম্যাসন আহত হয়। আফটার লার্নিং অফ রোচেস্টার্স ইন্টেন্ট টু ম্যারি জেন, ম্যাসন অ্যারাইভস উইথ দ্য সলিসিটর ব্রিগস ইন অর্ডার টু দার্ট দ্য ওয়েডিং অ্যান্ড রিভিল দ্য ট্রুথ অফ রোচেস্টার্স প্রায়র ম্যারেজ। সো রোচেস্টার যখন জেইনকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হয়, তখন রিচার্ড ম্যাসন ওই বাড়িতে এসে এই বিয়ে বন্ধ করার চেষ্টা করে, এবং সে মানে প্রকাশ করে যে রোচেস্টার আগে একটা বিয়ে করেছে, বার্থা ম্যাসন তার ওয়াইফ, এবং বার্থা এই বাড়িতেই 3 তলায় এক জায়গায় রাখা হয়। আসলে এই বার্থার চিৎকারই বিভিন্ন সময় একটু ভৌতিকভাবে, একটু গথিকভাবে দেখানো হয়েছে, যে কারণে আমরা জানরাতে পড়েছিলাম যে এটা একটা গথিক নোভেলের মধ্যেও পড়ে, একটা হাইব্রিড নোভেল এটা। সো মিস্টার ব্রিগস, এরপরে দেখি জেন আয়ার্স অ্যাটর্নি মিস্টার ব্রিগস হেল্পস রিচার্ড ম্যাসন প্রিভেন্ট জেনস ওয়েডিং টু রোচেস্টার when he learns of the existence of Bertha Mason, Rochester's wife. After John Ayer's death, Briggs searches for Jane in order to give her inheritance. So John Ayer আমরা একটু পরে হয়তো দেখবো যে জন আয়ার কে, কিন্তু জন আয়ারের খুব বেশি ফাংশন এখানে নাই। জন আয়ারের মৃত্যুর পর জন আয়ারের সম্পত্তি এই জেন আয়ারের নামে আসে, হয়তোবা তার জন আয়ার হয়তোবা তার ভাই বা এরকম কিছু হতে পারে, আমরা দেখব একটু পরে। সো ব্ল্যান্স ইনগ্রাম, আমাদের এই মানে এত বড় অন্যান্য মাইনর ক্যারেক্টারগুলোর প্রয়োজন নাই, আমরা ঘটনার সময় সেগুলো সম্পর্কে আরো জানবো। জন আয়ার ইজ জেনস আঙ্কেল, আমরা একটু আগে যেটা বলেছিলাম, জেনস আঙ্কেল। হ্যাঁ, হু লিভস আর হিজ ভ্যাস্ট ফরচুন। ওই যে জন আয়ারই তার মানে হচ্ছে জেনের একজন আঙ্কেল। হ্যাঁ, যে তাকে এই যে এখানে মিস্টার ব্রিগস একজন হয়তো উকিল, তাকে অ্যাটর্নি বানিয়ে গিয়েছিল যেন জেন আয়ারকে মানে সম্পত্তিগুলো পৌঁছে দিতে পারে। মিস্টার ব্রিগস সে একজন উকিল টাইপের আর কি। জন আয়ার জেন আয়ারের একজন আঙ্কেল, তো সেই এখানে করে মানে মিস্টার ব্রিগসের মাধ্যমে জেনের কাছে সম্পত্তি পৌঁছানোর চেষ্টা করেছিল। সো এরপরে আমরা দেখি ডায়না রিভার হচ্ছে জেনের একজন কাজিন, দ্য সিস্টার অফ সেন্ট জন। আমরা একটু আগে যেটা পড়েছিলাম, মেরি রিভার জেনের কাজিন, সিস্টার অফ সেন্ট জন অ্যান্ড ডায়ানা। তো এরকম আছে কিছু। রোজামন্ড অলিভার ইজ দ্য বিউটিফুল ডটার অফ মিস্টার অলিভার। তারপরে আছে আঙ্কেল রিড ইজ মিসেস রিডস লেট হাজব্যান্ড। ইন হার চাইল্ডহুড জেন বিলিভস দ্যাট শি ফিলস দ্য প্রেজেন্স অফ হিজ ঘোস্ট। এবং জেন ছোটবেলায় আবার এই আঙ্কেল রিডের, তার আঙ্কেল একজন যে মারা যায়, হ্যাঁ, মিসেস রিড তার জেন মিসেস রিডের কাছেই তখন বড় হয়,
স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। তো এবং মিসেস রিড কিন্তু জেনের প্রতি ক্রুয়েল ছিল, তো যে কারণেই জেন তার আঙ্কেলকে খুব মিস করতো এবং জেন বিশ্বাস করতো যে আঙ্কেলের ভৌতিক একটা উপস্থিতি জেন টের পায়। সো এই ছিল আমাদের ক্যারেক্টার্স। আশা করছি আমরা ক্যারেক্টার্সে আর সমস্যা নাই। আমরা একটু দেখে আসি এবার আমাদের কি ফ্যাক্টসগুলো, অথবা আমরা কি ফ্যাক্টস না দেখে আমাদের প্লট ওভারভিউতেও আমরা চলে যেতে পারি, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সো দেখি কি ফ্যাক্টসে আমাদের কি আছে, কোনটা পড়লে সুবিধা হয়। হ্যাঁ, এখানে আমরা যেটা বলেছি যে আমরা ক্লাইম্যাক্স পড়েছিলাম সেই সময়, যে নোভেলস ক্লাইম্যাক্স কামস আফটার জেন রিসিভস হার সেকেন্ড ম্যারেজ প্রপোজাল অফ দ্য নোভেল, দিস টাইম ফ্রম সেন্ট জন রিভার্স ওয়াজ দ্য। এখানে আমরা একটু আগে পড়ে গিয়েছি যে ক্লাইম্যাক্সটা শুরু হয় মূলত সেন্ট জন যখন নোভেলে যখন জেনকে বিয়ের প্রস্তাব দেয়, এবং জেন চিন্তা করে যে সেন্ট জনেরকে বিয়ে করলে সেন্ট জন ইন্ডিয়াতে ধর্মপ্রচারের জন্য যাবে বা এরকম একটা কিছু দেখানো হয়। আমরা সেই সম্পর্কে জানবো পরবর্তীতে আরো। সো জেন তখন জানতো যে আসলে এরকম একজন মানে প্রিস্ট জাতীয়, হ্যাঁ, চার্চ রিলেটেড কাউকে বিয়ে করলে তার ইমোশনাল লাইফ একেবারেই থাকবে না, তার ইমোশনগুলোর কোনো ভ্যালু থাকবে না। তো এই কারণে সে কিন্তু আবার এই জেন যদিও চলে আসে ওই যে রোচেস্টারের বাড়ি থেকে, আমরা একটু আগে ক্যারেক্টার পড়তে গিয়ে জেনেছি, কিন্তু রোচেস্টারের একটা ভয়েস সুপার ন্যাচারালি জেনকে সবসময় আকর্ষণ করে এবং জেনকে ডাকে। হ্যাঁ, সুপার ন্যাচারালি এটা জেন বুঝতে পারে যে রোচেস্টার বোধহয় আমাকে ফিল করছে, আমাকে ডাকছে। হ্যাঁ, আলটিমেটলি শেষে জেন কিন্তু রোচেস্টারের কাছে যায়। সো প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের জেন, অ্যান্টাগনিস্ট জেন মিটস উইথ এ সিরিজ অফ ফোর্সেস দ্যাট থ্রেটেন হার লিবার্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড হ্যাপিনেস। অ্যান্টাগনিস্ট অনেকে আছে, হ্যাঁ, যারা জেনের বিভিন্ন কাজকে বাধা দিয়েছে। ক্যারেক্টার্স এম্বডিং দিজ ফোর্সেস আর আন্ট রিড, জেনের আন্টি, ব্রোকেলহার্স্ট ওই যে স্কুলের কঠিন শিক্ষক, বার্থা ম্যাসন একজন অ্যান্টাগনিস্ট বলতে গেলে, যিনি রোচেস্টারের ওই যে ক্রেজি বা ম্যাড ওয়াইফ। মিস্টার রোচেস্টার ইন দ্যাট হি আর্জেস জেন টু ইগনোর হার কনসিয়েন্স অ্যান্ড সারেন্ডার টু প্যাশন। মিস্টার রোচেস্টার আবার কিছু কিছু সময়, মিস্টার রোচেস্টার খারাপ লোক ছিলেন না, হ্যাঁ, কিন্তু মিস্টার রোচেস্টার জেনকে যখন বলেছে যে বিবেকের চেয়ে তুমি আবেগকে বেশি দাম দাও, বিবেককে দাম দিতে যেও না। অ্যান্ড সেন্ট জন রিভার্স ইন হিজ আর্জিং অফ দ্য অপোজিট এক্সট্রিম, সেন্ট জন রিভার্স আবার মানে প্যাশনকে একেবারেই মানে না, মানে মিস্টার রোচেস্টার সে প্যাশনই মানে, বিবেক মানে না, আর সেন্ট জন রিভার্স সে বিবেকটাই মানে কিন্তু প্যাশন আর মানে না। অথচ দুইটার ব্যালেন্স হলেই মানে হিউম্যানিটির সঠিক টাচ পাওয়া যায়, তাই না? সো দ্য থ্রি মেন অলসো রিপ্রেজেন্ট দ্য নোশন অফ অ্যান অপ্রেসিভ প্যাট্রিয়ার্কি। Blanche Ingram, who initially stands in the way of Jane's relations with Rochester, also embodies the notion of a rigid class system, another force keeping Jane from fulfilling her hopes. রোচেস্টারকে বিয়ে করতে ব্ল্যাঞ্চি ইনগ্রাম সেও কিন্তু একবার বাধা দেয়। আমরা একটু আগে ব্ল্যাঞ্চি ইনগ্রামের কথা কিন্তু জেনে আসছিলাম। আমরা আরেকবার যদি একটু এক লাইনে দেখে আসি যে ব্ল্যাঞ্চি ইনগ্রাম কে ছিলেন। Blanche Ingram is a beautiful socialite who despises Jane and hopes to marry Rochester for his money. Blanche Ingram একজন মহিলা, উনি কিন্তু জেন যখন রোচেস্টারকে বিয়ে করার ব্যাপারে মানে সিদ্ধান্ত নিচ্ছিল বা চিন্তা করছিল, তখন কিন্তু এই ব্লাঞ্চ ইনগ্রাম এসে রোচেস্টারকে বিয়ে করার আশা করে, কারণ রোচেস্টার অনেক টাকার মালিক। সো ব্লাঞ্চ ইনগ্রাম চিন্তা করেছে যে আমি যদি রোচেস্টারকে বিয়ে করতে পারি তাহলে তো ভালো, এবং এই কারণে সে জেনকে বিয়ে করতে বাধা দেয়। সো এরপরে সেটিং হচ্ছে আর্লি ডিকেডস অফ দ্য 19th সেঞ্চুরি। 1800 সামথিং ইয়ারে এই গল্পটি একটা সেটিং, এবং প্লেস হচ্ছে দ্য নোভেল ইজ স্ট্রাকচার্ড অ্যারাউন্ড 5 সেপারেট লোকেশনস, 5টি লোকেশনে নোভেলকে দেখানো হয়েছে। নোভেলের বিভিন্ন গল্প: নর্দার্ন ইংল্যান্ড, দ্য রিডস ফ্যামিলিজ হোম অ্যাট গেটসেইড, দ্য রেডস লাউড স্কুল, রোচেস্টার্স ম্যানর হাউস, থর্নফিল্ড, অ্যান্ড দ্য রিভার্স ফ্যামিলি হোম অ্যান্ড মুর হাউস, and Rochester's rural retreat at Ferndean. So এই 5টা বাড়ি 5টা এলাকায় সেটিং। পয়েন্ট অফ ভিউ, এটা জেইনের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। আমরা এটা আগেও বলেছি যে জেইন হচ্ছে গল্পের ন্যারেটর, সো জেইন আয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। ফলিং অ্যাকশনটা কখন হয়? আফটার জেইন হিয়ার্স রোচেস্টারস কল
to her from across the heath, she returns to Thornfield. Rochester's call to her from across the heath. She returns to Thornfield and finds it burned to the ground. She learns that Bertha Mason set the fire and died in the flames. And Rochester is now living at his home in Fernley. Jane goes to him there, reveals her relationship with the somewhat humbled Rochester, and marries him. She claims to enjoy perfect equality in her marriage. So, জেন মাঝে মাঝে রচেস্টারের ডাক শুনতো এবং সেই ডাক শুনে সে থর্নফিল্ডে ব্যাক করে, যদিও সে থর্নফিল্ড থেকে একসময় চলেই আসে, বলতে গেলে না বলে চলে আসে, কিন্তু আবার সে ব্যাক করে সে দেখতে পায় যে বার্থা সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল, রোচেস্টার কিছুটা অ্যাক্সিডেন্ট সেখানে মানে আহত হয়েছে, এবং রোচেস্টার তার বাড়িতে ফার্নডিনে সেখানে সে রেস্ট করছে বা তাকে সেখানে সেবা নিচ্ছে, এবং জেন গিয়ে তাকে সেখানে আরো সেবা করে এবং ফাইনালি তারা বিয়ে করে। এটা হচ্ছে ফলিং অ্যাকশন, টেন্স পাস্ট টেন্সে লেখা হয়েছে। এবং ফোরশ্যাডোয়িং, কি ফোরশ্যাডো করেছে এগুলো আসলে আমরা আমাদের প্লট ওভারভিউতে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। সো ফোরশ্যাডোয়িংটা আমরা এখানে বাদ দিয়ে যাচ্ছি, কারণ আমরা প্লট ওভারভিউ নিয়ে সম্পূর্ণ আলাদা আরেকটি ভিডিও করব, অর্থাৎ প্লট ওভারভিউ এবং সামারি নিয়ে আমরা সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করব। সো টোন, জেন আয়ারস টোন ইজ বোথ গথিক অ্যান্ড রোমান্টিক। গথিক এবং রোমান্টিক। জেন আয়ার সে অনেক দূর থেকে রোচেস্টারের ডাক শুনে, জেন আয়ার ছোটবেলা থেকে আবার তার আঙ্কেল যে মারা গিয়েছে তার মানে ইমেজকে সে দেখতে পায় বা ইমেজ সে ফিল করে। হ্যাঁ, এই ধরনের কিছু মিস্ট্রিয়াস ইস্যু আছে, হরিফিক ইস্যু আছে, হ্যাঁ, কিছু টেরিফিক ইস্যু আছে। যাই হোক, আবার কিছু ক্রুয়েল পার্সন এখানে দেখানো হয়েছে। সব মিলিয়ে এটা কিছুটা গথিক, আবার রোমান্টিকও আছে, কারণ ফাইনালি জেন আয়ার কিন্তু এই প্যাশনের টানে, হ্যাঁ, সেন্ট জন রিভার্সকে বিয়ে না করে আবার রোচেস্টারের কাছে চলে আসে। তো থিমস গুলো কি? লাভ ভার্সেস অটোনমি। লাভ ভার্সেস অটোনমি। হ্যাঁ, অটোনমি মানে কি? নিজে কাজ করা। সো জেন আয়ারের এই যে জীবন, জেন আয়ার তো এখানে জেন আয়ারকে একটি বলতে গেলে আয়রন লেডি হিসেবে মানে প্রকাশ করতে চেয়েছে রাইটার শার্লট ব্রন্টি। কারণ সেই সময় ভিক্টোরিয়ান পিরিয়ডে যেহেতু মেয়েদেরকে অনেক ছোট করে দেখা হতো, চেষ্টা করা হয়েছে যে তাকে স্ট্রংলি উপস্থাপন করতে। হ্যাঁ, যে কারণে এখানে লাভ ভার্সেস অটোনমি দেখানো হয়েছে, এবং এখানে অটোনমিও রয়েছিল এবং লাভ সেটাও ফাইনালি আমরা দেখতে পাই রোচেস্টারের সাথে তার বিয়ের মাধ্যমে। রিলিজিয়ন, সোশ্যাল ক্লাস এবং জেন্ডার রিলেশনস এখানে ভেরি করেছে বিভিন্ন ইস্যুতে। মোটিভস, ফায়ার অ্যান্ড আইস, সাবস্টিটিউট মাদার্স অ্যান্ড সিম্বলস, বার্থা ম্যাসন, দ্য রেড রুম, এগুলো বিভিন্ন সিম্বলস রয়েছে। আমরা এই সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি, যে থিমসগুলো বা সিম্বলসগুলো। Bertha Mason is a complex presence in Jane Eyre. She impedes Jane's happiness. Bertha Mason হচ্ছে জেন আয়ারের মানে সুখের বাধা প্রদান করে, অর্থাৎ একটা ফয়েল ক্যারেক্টারের মতো, অ্যান্টাগনিস্ট বা ফয়েল ক্যারেক্টার যে প্রোটাগনিস্টকে বাধা প্রদান করে। সো এখানে বিভিন্নভাবে জেন আয়ার অনেক কিছুকে সিম্বলাইজ করেছে। আমরা এগুলো সম্পর্কে জানবো আমাদের পরের ভিডিওটিতে, কারণ এই ভিডিওটি আমি চাচ্ছি না লম্বা হয়ে যাক, কারণ প্রাইড অ্যান্ড প্রিজুডিসের একটি ভিডিও তৈরি করতে গিয়ে সেটি অনেক লম্বা হয়ে গিয়েছিল এবং এই ধরনের ভিডিও এডিট করতে অনেক কষ্ট, যে কারণে আমি একটু শর্টলি যাব। এবারে রেড রুম এখানে একটি সিম্বল। দ্য রেড রুম ক্যান বি ভিউড এজ এ সিম্বল অফ হোয়াট জেন মাস্ট ওভারকাম ইন হার স্ট্রাগলস টু ফাইন্ড ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড এ সেন্স অফ বিলঙ্গিং ইন দ্য রেড রুম. Jane's position of exile and imprisonment first becomes clear. So এটা জেনের যে তার স্ট্রাগলের মাধ্যমে যে ওভারকাম করতে হবে বিভিন্ন বিষয়গুলো, সেটা প্রকাশ করেছে দ্য রেড রুম। এবং বার্থা ম্যাসন সেখানে সেও কিছুটা সিম্বলাইজ করেছে বিভিন্ন ইস্যু। যেমন আমরা এই লাইনটা যদি একটু দেখি, যে she also catalyzes the growth of Jane's self-understanding. Bertha Mason also catalyze মানে কি? ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবক, অর্থাৎ জেনের আন্ডারস্ট্যান্ডিংটাকে প্রভাবিত করেছে এই বার্থা ম্যাসন। হ্যাঁ, এরপরে যদি আমরা থিমস গুলো দেখি যে কি থিমস আছে। লাভ ভার্সেস অটোনমি,
এখানে আমরা একটু আগে বলেছিলাম সেগুলোকে একটু ব্রড করে লেখা হয়েছে। সো এই পর্যন্তই আজকে আমাদের থাকুক। আমরা চেষ্টা করব খুব দ্রুতই আরেকটি ভিডিও, অর্থাৎ 1-2 দিনের মধ্যেই আমরা জেইন আয়ারের যে সামারি বা প্লট ওভারভিউ যেটা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।